হিরো হিরোইনদের নতুন নতুন জায়গায় ঘোরার প্রোগ্রাম দেখতো। একদিন সে নিজের ভাই সুরেশের সঙ্গে বসে থাকে। আরে ইয়ার সুরেশ, আমি তো আমার লাইফের থেকে বোর হয়ে গেলাম। রোজ সেই বোকার মতন ওঠো আর সেই রোজ রোজ কাজে যাও। এই টিভিওয়ালাদের মজা, রোজ নতুন নতুন জায়গায় ঘুরতে বেরোয়। কালকে আমি মরুভূমিতে ক্যাম্পিং করার প্রোগ্রাম দেখছিলাম। কি দারুণ প্রোগ্রাম ছিল! আমার তো মনে হচ্ছিল যে টিভির ভেতরে ঢুকে সেখানে চলে যাই আর সেখানে মজা করি। কথা তো তুই ঠিকই বলেছিস দাদা, কিন্তু আমাদের হিটলার বাবাকে দেখেছিস? পকেট মানিও গুনে গুনে দেয়। ঘোরার জন্যে টাকা কি ঘন্টা দেবে? ঘোরার তো স্বপ্ন ভুলেই যা আর কাজে যা চুপচাপ, না হলে রাতে ঘরের বাইরেই ঘুরতে হবে। ভাই, কথাটা তো তুমি ঠিক বলছো, কিন্তু আমিও ভেবে নিয়েছি যে মরুভূমিতে ক্যাম্পিং করব তো করবই। আরে বাবার কাছ থেকে বকা খেয়েও যেতে হয়। আমি তো টাকাও জড়ো করে রেখেছি আমাদের দুজনের জন্যে। একদিন চুপ করে বেরিয়ে পড়বো। হ্যাঁ। তারপরে তারা যোজনার অনুসারে দুই বন্ধু লখন আর রহমানের সঙ্গে মরুভূমিতে ক্যাম্পিং করার জন্য বেরিয়ে যায়। ওরা চারজন রহমানের কারে যাচ্ছিল আর রহমান কার চালাচ্ছিল। ओ मैं निकला ओ गड्डी लेके टाणा 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 टाणा। ओ मैं निकला ओ गड्डी लेके रस्ते पे ओ सड़क पे एक मोड़ आया, मैं उठे दिल छोड़ आया। তখন রোহিত খুশিতে গান গাইতে শুরু করে। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, কিন্তু আমাদের তো ঠিকানা মরুভূমিতে। এইভাবে তারা গান গাইতে গাইতে হাসতে খেলতে মরুভূমিতে পৌঁছে যায়। মরুভূমি দেখে চারজন অবাক হয়ে যায়। বাহ, আমার হুকুমের ইক্কা, এ দারুণ জায়গা এনেছিস রে। মজা এসে গেল। তোকে তো আমি গাধা ভাবতাম, কিন্তু তুই তো অনেক চালাকি বেরোলি। মজা এসে গেল। এমন বলে ওরা চারজন হাসতে হাসতে টেন্ট বানিয়ে নেয় আর আগুন জ্বালিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা খাবার খেয়ে ঘুমানোর জন্য টেন্টের ভেতরে যায়। তখনই কারোর হাঁটার শব্দ শোনা যায় আর কেউ আওয়াজ দিচ্ছিল, চলে যাও, চলে যাও এখান থেকে, তোমার আমার শান্তি ভঙ্গ করছো, চলে যাও, আমার কোনো শব্দ পছন্দ না, চলে যাও। আরে ভাইয়েরা, তোমরা কারোর চলার বা বলার আওয়াজ শুনতে পেলে? হ্যাঁ। আচ্ছা তাই, আমাদেরই পেয়েছি সকাল থেকে। চল চুপচাপ শুয়ে পড়, আওয়াজ শুনেছি। কেউ নেই ভাই, কান বাজছে তোর। এরপর তারা চারজন হাসতে হাসতে শুয়ে পড়ে, কিন্তু লখনের ঘুম পায় না। সে টেন্ট থেকে বাইরে আসে আর একটা টর্চ নিয়ে বাইরে আসে। ওর দিকে একটা বউ পিঠ দেখিয়ে বসেছিল। ওর বড় লম্বা আর কালো চুল ছিল, যেটা মাটিতে ছড়ানো ছিল। লখন তাকে ডাকে, কে তুমি? আর আমাদের টেন্টের কাছে কি করছো? তারপরে সে বউ নিজের মুখ ঘোরায় আর হাসতে শুরু করে। ওর মুখ অনেক ভয়ঙ্কর হয়। লখন অনেক ভয় পেয়ে যায় আর নিজের বন্ধুদের আওয়াজ দেয়, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোয় না। ডাইনি লখনের মাথা ছিঁড়ে দেয় আর তার মাথা নিজের হাতে নিয়ে সেটাকে খেতে থাকে। স্বাগত আমাদের মরুভূমিতে। মজা এসে গেল কোনো শহরের লোকের মাংস খেয়ে। এখন আরো 3 জন বেঁচে আছে। আর ওইদিকে রাত্রে লখনকে নিজের কাছে না পেয়ে রোহিত উঠে যায় আর বাকি দুজন সুরেশ আর রহমানকেও ওঠায়। আরে ওঠো দুজনে, কুম্ভকর্ণর মতন ঘুমোচ্ছ। লখন উধাও আছে টেন্ট থেকে। আরে গিয়েছে হয়তো এখানেই কোথাও, ঘুমিয়ে পড় ভাই। কি কথা বলছিস রহমান ভাই? সে একলা গিয়ে মুততেও পারে না, আর তুই বলছিস
আশেপাশে হবে। চল বাইরে গিয়ে দেখি। সুরেশের কথা শুনে তিনজন টেন্ট থেকে বেরোয় আর লখনকে খুঁজতে থাকে, কিন্তু তারা লখনকে কোথাও পায় না। তখনই রোহিত বলে, ভাই এমন করে তো লক্ষণ পাওয়া যাবে না, কে জানে কোথায় চলে গেছে। কেননা আমরা তিনজন আলাদা আলাদা হয়ে যাই আর তারপর লক্ষণকে খুঁজি, এমন করলে সে তাড়াতাড়ি পাওয়া যাবে। হ্যাঁ। ডাইনি উপরে উড়ে ওদের কথা শুনছিল। আলাদা হতে চাও? যাও, এমনিতেও তোমরা অনেক শিগগিরই আলাদা হতে চলেছ। তারপর তারা তিনজন বন্ধু আলাদা হয়ে যায়, লখনকে খুঁজতে থাকে। এই হতচ্ছাড়া লক্ষণকে পেয়ে যাই, আমি ওর পা ভেঙে দেব। এত ঘোরাচ্ছে রাতে, অনেক হয়ে গেল। তখনই তার সামনে ডাইনি এসে যায়। তার হাতে লক্ষণের পা ছিল, যেটা দেখে রহমান ভয় পেয়ে যায়। কে 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 তুমি? আমি তোর প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নই। আমার তো শুধু নিজের ক্ষুধার চিন্তা। এমন বলে ডাইনি রহমানকেও মেরে ফেলে আর তার মাথা খেয়ে নেয়। আর অন্যদিকে রোহিত আর সুরেশ লখনকে অনেক খোঁজে আর না পাওয়াতে নিজের টেন্টে ফিরে আসে। ভাই তুই পেলি কি লক্ষণকে? আরে হতচ্ছাড়া, এই বোকার মতন কি কথা বলছিস ইয়ার? যদি পেতাম তো সঙ্গে নিয়ে আসতাম না। আগে তো একটা গায়েব ছিল, এখন দুজনকেই খোঁজো। এই রহমানটাও না উধাও হয়ে গেছে। আমার তো মনে হয় হোক না হোক এরা দুজনে মিলে আমাদের দুজনকে বোকা বানাচ্ছে। তুইও না মনে হয় বেশি চিন্তিত হয়ে যাচ্ছিস। চল না চিল করি, নিজের থেকে এসে যাবে, যেখানেই বা থাকবে। এরপরে ওরা দুজন টেন্টের ভেতরে যায়, কিন্তু যেই ওরা টেন্টের ভেতরে যায় সেখানে ডাইনি বসে থাকে। এসো আমার প্রিয়জনরা, আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। তোমার দুজন সঙ্গীদের মাংস খেয়ে তো মজাই এসে গেল। মাংস? মাংসকে মানে কি? কি করেছো তুমি আমার বন্ধুদের সাথে? আর কে তুমি? আমি এই মরুভূমির রানী। তোমরা এখানে এসে আমার শান্তি ভঙ্গ করেছো। এখন তো তুমি মরেই মরুভূমির থেকে বাইরে যেতে পারবে। রোহিত আর সুরেশ টেন্ট থেকে বেরিয়ে পালাতে শুরু করে। পালা ভাই, প্রাণ বাঁচিয়ে, না হলে ডাইনি তো মরুভূমিতেই আমাদের সমাধি বানিয়ে দেবে। পালা রে পালা, নিজের প্রাণ বাঁচিয়ে পালা। ঠিক বলছো দাদা, এই ডাইনি তো আমাদের পিছনেই এসে গেছে। পালাও পালাও পালাও, কোথাও অব্দি পালাবে? এটা আমার এলাকা, আর আমার এলাকা থেকে আজ অব্দি কেউ জ্যান্ত যায়নি। রোহিত আর সুরেশ একটা ঝুপড়ি দেখতে পায়, সেখানে একটা বুড়ি মহিলাও ছিল। দুজন ওর কাছে দৌড়ে পৌঁছে যায়। বাঁচাও বাঁচাও, দিদা 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 বাঁচাও, আমাদের প্রাণ বাঁচাও দিদা, আমাদের প্রাণ বিপদে আছে। কি হলো বাচ্চারা, এত রাত্রে কোথায় পালাচ্ছ? দিদা, এই মরুভূমিওয়ালা ডাইনি আমাদের পিছনে পড়ে গেছে। সে আমাদের দুটো বন্ধুকে মেরে খেয়ে ফেলেছে। সে সে এখন আমাদেরকেও খেয়ে ফেলবে। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। তখন সে ডাইনি ওখানে চলে আসে। রোহিত আর সুরেশ ঝুপড়ির মধ্যে চলে যায়। বুড়ি, তুই আমাকে বাধা দিবি? চল, এদের দুজনকে আমাকে দিয়ে দে। তুই এখান থেকে চলে যা, না হলে আমি তোকে ভস্য করে দেব। মনে আছে না তোর অন্যান্য বান্ধবীদের কিভাবে ভস্য করেছিলাম? বৃদ্ধার এমন বলতেই সেই ডাইনি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে ইয়ার, এ তো মাত্র একটা বুড়ি, কিন্তু কি পাওয়ার আছে রে! ডাইনিকে একবারে তাড়িয়ে দিল। হ্যাঁ। তখন ওখানে বৃদ্ধা এসে যান এবং ওদের দুজনকে বিশ্রাম নিতে বলে বাইরে চলে যান। সুরেশ আর রোহিত ওইখানে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর তারা কারোর কথা বলার আওয়াজ শুনতে পায় আর ওরা দুজন বাইরে উঁকি মারে। ডাইনি বৃদ্ধার থেকে ভয় পাচ্ছিল। তোকে দিয়ে একটা কাজও ঠিকভাবে হয় না,
জানিস তো এই ঘরের বাইরে আমাদের শক্তি কাজ করে না। যে এই ঘর পার করে নেয় তাদের আমরা কিছুই ক্ষতি করতে পারবো না। আর যদি আমি না থাকতাম তাহলে ওই দুজন শিকার হাতের বাইরে চলে যেত। ভাই এখন তো আমরা সাংঘাতিক ভাবে ফেসে গেছি। এই ডাইনিরা তো আমাদের জীবিত ছাড়বে না। এখন আমরা কি করব? ভাই আমি তো বলি বাইরে চলে যাই, আর চেষ্টা করা হোক। মরতে তো হবেই। হ্যাঁ, এই বলে সুরেশ আর রোহিত বাইরে চলে আসে। বৃদ্ধা ওদের দেখে হাসে। তো তোমরা আমাদের দুজনের বাস্তবিকতা জেনে ফেলেছো। চলো, ভালো হয়েছে, শান্তিতে মরতে পারবে। সুরেশ আর রোহিত ওদের দুজনকে কথায় ব্যস্ত রেখে ওদের ঘরের বাউন্ডারির বাইরে যেতে থাকে। এমন সময় ডাইনি বুঝতে পেরে যায় আর সে সুরেশের দিকে হাত বাড়ায়, কিন্তু তখন সুরেশ রোহিতকে জোরে ধাক্কা দেয়। রোহিত বিপদের সীমা থেকে বাইরে দূরে গিয়ে পড়ে। ডাইনিরা আমার আমার ভাইকে তো আমি বাঁচিয়েই নিয়েছি। এখন তোমরা ওর কিচ্ছুটি করতে পারবে না। এটা তুই কি করলি? আমার শিকারকে বাইরে বার করে দিলি। তুই তুই পালিয়ে যা ভাই। মা আর আমাদের হিটলার বাবার খেয়াল রাখিস। আর এরপর থেকে কখনো বাবা মাকে না বলে অথবা জিজ্ঞেস না করে কোথাও যাস না, কোথাও যাস না ভাই। তুই পালিয়ে যা, পালিয়ে যা। আর তারপর ডাইনি সুরেশকে মেরে ফেলে আর রোহিত কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আর মা বাবার কাছে ক্ষমা চায়। এক গ্রামে রামু নামের এক কৃষক থাকতো। ওর ভাই শামু সব ছোট ছোট